এই চ্যানেলে সম্প্রচারিত বক্তব্যের সকল দায়িত্ব বক্তার নিজস্ব। গল্প কবিতা এবং কোনোভাবেই বক্তার বক্তব্যের জন্য দায়ী নয়। আজ থেকে শুরু হলো গল্প কবিতা এবং এর নতুন অনুষ্ঠান সাধারণের সাতকাহন, যেখানে আমরা তুলে ধরব অতি সাধারণ মানুষের অসাধারণত্বের কথা, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতি থেকে নতুন জীবনে উত্তরণের কথা। সাথে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, গল্প কবিতা এবং এর নতুন সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান সাধারণের সাতকাহনের প্রথম পর্বে আপনাদের সাথে আমি মৌসুমী। যে মানুষেরা জীবনের কঠিন সময়ও নিজেদেরকে স্থির রেখে এগিয়ে যেতে পারেন, সেরকম কিছু মানুষের গল্প নিয়ে আমাদের ভিন্নধর্মী প্রয়াস সাধারণের সাতকাহন। তেমনই একজন মানুষকে পেয়ে গেছি আমাদের মধ্যে, যিনি একাধারে চাকুরিয়াতা সহযোগিনী, তার সাথে সাথে উদয়িকাও বটে। তিনি শ্রীমতী মীনা মুখোপাধ্যায় ভট্টাচার্য। আসুন তার সাথে পরিচয় হই। নমস্কার দিদি, আপনার ছোটবেলা দিয়ে আমরা শুরু করি। কেমন ছিল আপনার ছোটবেলা, আপনার বেড়ে ওঠা? নমস্কার, আমি মীনা মুখোপাধ্যায়। আমি একেবারে প্রত্যন্ত গ্রামে, হাওড়ার একটা প্রত্যন্ত গ্রামে আমি মানুষ হয়েছি ছোটবেলা থেকে। সেখানে অনেক বড় ফ্যামিলি, 20-21 জনের ফ্যামিলি ছিল আমার। বাবা, মা, ভাই বোন, 8 জন ভাই বোন একসাথে, জেঠু জেঠিমা, পিসি, ঠাকুমা, দাদু সবাই একসাথে মানুষ হয়েছে। খুব হই হুল্লোড়ের মধ্যে দিয়ে আমার ছোটবেলাটা কেটেছে। আমার মা ভীষণ ভীষণ সুন্দর নাচ করতেন এবং এলাহাবাদ ঘরানার ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আমার মা ডিপ্লোমা করে ওখান থেকে আমাদের ভাগ্যচক্রে আমাদের গ্রামে বিয়ে হয়েছে। আমার বাবার একটা থিয়েটারের গ্রুপ ছিল। ওই গ্রামেরই অশিক্ষিত যে সমস্ত মানুষজন, তাদেরকে লেখাপড়া শেখানো, তাদেরকে নিয়ে একটা গ্রুপ থিয়েটার গড়ে তোলা, এসব নাটক, গান, নাচ এসব নিয়ে আমরা ছিলাম। মনে হয়নি যে আমরা একদম অজগাঁয়ে রয়েছি। গ্রামের বেশিরভাগ মানুষই অশিক্ষিত ছিল, কিন্তু আমাদের লেখাপড়াটা খুব কষ্টকর ছিল। ইলেকট্রিক ছিল না, কোনো কারেন্টের ব্যাপার ছিল না, হ্যারিকেনের আলোয় আমরা পড়াশোনা করেছি। এবং আমাদের বাড়ি থেকে স্কুল ছিল প্রায় 2.5 মাইল। আমরা হেঁটে যেতাম, কষ্ট হতো ভীষণ। বর্ষাকালটা কাদা, পুকুর, রাস্তা সব এক ছিল। আমরা ওইভাবেই, তখন তো ওই বই নিয়ে এখনকার ছেলে মেয়েদের মতো অত সুন্দর ভাবে বইপত্র নিয়ে যাবো, আমরা এইভাবে কাঁধে করে বই নিয়ে যেয়ে স্কুলে যেতাম। কোনোদিন পুকুরে পড়ে গেছি, বাড়ি ফিরে এসেছি, এরকম ভাবে আমাদের পড়াশোনাটা হয়েছে আর কি। হ্যারিকেনের আলোয় পড়তাম আমরা 8 জন ভাই বোন মিলে। হ্যারিকেনের আলোর এদিকে শীত চলে যাচ্ছে, এই 2 ভাই বোনের মধ্যে মারপিট হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। আমার দিকে পড়াশোনা হয়ে গেল, হ্যারিকেন পড়ে গেল, কেরোসিন তেল পড়ে গেল, বইপত্র হচ্ছে না, বইপত্র সব জলাঞ্জলি গেল। এরকম আমাদের ছোটবেলাটা কেটেছে আর কি। এরকম হতে হতে আমি যখন 11-এ স্কুল ফাইনাল পাস করলাম, 11-এ উঠলাম, হঠাৎ দেখি যে আমাকে, আমি স্কুল থেকে ফিরছি, আমাকে কেউ, আমার পিসি, আমার মা সামনের দরজা দিয়ে না ঢুকতে দিয়ে আমাকে পিছনের দরজা দিয়ে ঢোকাচ্ছে। কি হলো, এখান থেকে দাদা ওখানে যাস না, ওই দিক দিয়ে ঢোক। ওই দিকে ঢোকালো, ঢুকিয়ে আমার মা তাড়াতাড়ি আমাকে বললো যে তুই ড্রেসটা চেঞ্জ কর, শাড়ি পরবি, ড্রেসটা চেঞ্জ কর। তখন তো আমাদের স্কুলে ফ্রক করা ছিল, শাড়িটা 11-12 শাড়ি ছিল। তো আমাকে শাড়ি পরিয়ে দিয়ে বললেন যে চল ওখানে ওনারা যা জিজ্ঞেস করছেন সেইগুলো তুমি উত্তর দেবে, আর কোনো বেশি কথা বলবে না। ঠিক আছে, গেলাম, গিয়ে দেখলাম 3-4 জন বসে আছেন। বসে থেকে আমাকে জিজ্ঞেস করছে, যে আমাকে বললেন যে গান বাজনা ভালোবাসো? আমি হ্যাঁ ভালোবাসি। আমার পিসি বললেন ও খুব সুন্দর নাচে, তাই নাকি? বাহ বাহ, খুব সুন্দর, একটা গান গিয়ে শোনাও আমাদের। আমি গান গাইলাম। আমাদের বাড়িতে একটু চালু রাখতে হবে গানটা, ঠিক আছে। তারপরে নামটা জিজ্ঞেস করলেন আমাকে আবার, দেখি কত বড় চুল, তখন আমার বিরাট বড় চুল ছিল। হ্যাঁ, দেখে যে ঠিক আছে মা, তুমি এবার এসো। চলে গেলাম ঘরে। তারপরে কানাঘুষো ফাল্গুন মাস ছিল, 26শে ফাল্গুন, 10th মার্চ
তোমার বিয়ে ঠিক হয়েছে। আমাকে বাবা বললেন, শোনো তোমার বিয়ে ঠিক হয়েছে। আমি এখনই আমার কান্না এসে যাচ্ছে। না না, ঠিক আছে, বলুন বলুন। দিদি, তাহলে আপনার ওই বয়সে বিয়ে হয়ে গেল, অত অল্প বয়সে? হ্যাঁ, আমার ওই বয়সে বিয়ে হলো এবং তার পরের বছরে আমার একটা পুত্র সন্তান জন্মালো। এবং তখন সবাই তো পুত্র সন্তান, আমার ছেলে হয়েছে, খুব আনন্দ, সকলে ভীষণ আনন্দ পায়। কিন্তু আমার না, আমার যেন স্বর্গ, আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি কি করবো, আমি কি করে, আমি জানি না কি করে মানুষ করতে হয়, কি করে কি করতে হয়। তারপরে আমার পরীক্ষা, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমি পরীক্ষা দেবো কি করে। আর পরীক্ষা তখন হয়ে গেছে, যখন হয়ে যাওয়ার পর তারপরে যখন রেজাল্ট আউট হলো 3 মাস পরে, আমি তখন বাপুর বাড়িতে চলে গেছিলাম আর কি, বাচ্চা নিয়ে। তো সেখানে গিয়ে তারপরে ভর্তি হওয়া, গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার ইচ্ছে আমার। অনেকেই ভাবছিল যে ওরা পড়াশোনা হবে না, আর সকলেই বলছে যে কি করে পড়াশোনা করবি, এই এই অবস্থা, কি করে নিজেকে সামলাতে পারে না, বাচ্চাকে সামলাতে পারে না, আবার পড়াশোনা। তো আমি, কিন্তু আমার মধ্যে একটা জেদ চেপে গেল, যে আমি ভাবলাম যে না, আমি পড়া চালিয়ে যাব, দেখি কি হয়, কতটা পারি দেখি না। তখন নানা রকম দিক থেকে বাধা আসা সত্ত্বেও আমি বাচ্চা নিয়ে শ্বশুরবাড়িতে চলে এলাম। একদিকে বাচ্চা কাঁদছে, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি, সারা রাত্রি ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমার বন্ধুরা এত হেল্প করেছে, কলেজে ভর্তি হয়েছি, ওরা আমাদের প্রক্সি দিয়েছে, ওরা আমার ক্লাস চালিয়ে গেছে, আমি কিন্তু ক্লাস চালাইনি। তারপরে ওরা আমাকে মাঝে মাঝে, তখন তো আর ছিল না, ফোন ছিল না, তখন চিঠিপত্রে আদান প্রদান, ওরা চিঠিপত্র পাঠাবে, আমার শ্বশুরবাড়ির লোকের হাতে পড়বে, তারা আবার কি ভাবে, এই একটা চিন্তা হতো। কিন্তু ওইখানে কাছাকাছি একজনের বাড়ি ছিল, সে মাঝে মাঝে এসে আমার বাড়িতে বলতো যে আমার এই বাড়ির কাছে বাড়ি, বলে আমার কাছে এসে খবরগুলো দিয়ে যেত, আমাকে বই দিয়ে যেত, আমারই এক বান্ধবী। তো যাই হোক, আমাকে ভীষণ হেল্প করেছে। যার সাহায্য আমি কোনোদিন ভুলবো না, জীবনেও ভুলবো না। তার বহু 3 জন ছিল ওরা। তারপরে এই করে করে এদিকে বাচ্চা মানুষ করেছি, এদিকে সংসারে রান্না বান্না কাজকর্ম সব করেছি, সারা রাত্রি জেগে আমি পড়াশোনা করেছি। এদিকে ছেলে কেঁদে উঠছে পড়তে পড়তে, তাকে চাপে চাপে ঘুম পাড়িয়ে আবার করছি। আমার হাজব্যান্ডের ট্রান্সফারের জব ছিল। তো আমি একাই বাচ্চাটাকে নিয়ে থাকতাম মোটামুটি একটা করে, সেই জন্য পড়াটাও আমার কাছে একটু সুবিধে হয়েছিল। তারপরে এই করতে করতে যখন বাচ্চা 3-3.5 বছর, তখন আমার জীবনে দুর্ঘটনা এসে গেল। দুর্ঘটনা? সে কি? হ্যাঁ, আমার হাজব্যান্ড মারা গেলেন। তখন আমি কি করব বুঝতে পারছি না, ছোট বাচ্চা, এদিকে সংসারের অবস্থা খুব একটা সেই রকম যে উচ্চ স্তরের মার্কেট ছিল সেরকম নয়। তখন আমি কি, মানে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, আমি ভাবতে পারছি না আমি যে কি করবো, আমি ভাবতে পারছি না। তারপর থেকে আমার প্রায় 1 বছর 1.5 বছর মতো কি ঘটেছে আমার ঠিক মতো মনে নেই। মানে আমি কোথায় আছি, কি করেছি, কি খেয়েছি, কি ছেলের কি হয়েছে, আমি কিছু, মাঝে মাঝে আমার সেন্স এসেছে, মাঝে মাঝে সেটুকু দেখতে পেয়েছি, ছেলেকে আদর করেছি সেটুকু মনে আছে, কিন্তু তারপরে আমার কিচ্ছু আর মনে নেই। এবং ওই অবস্থা দেখে আমার বাবা মা বললেন যে শ্বশুরমশাই শাশুড়িমার কাছে এসে যে এইরকম হয়েছে, কি করা যাবে, মেয়েকে, আমার নাতিকে নিয়ে কি আমরা চলে যাব না, আপনার এখানে থাকবে নাকি ওদের কি করবেন আপনি। তখন শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনেই বললেন যে আপনারা যেটা ভালো বোঝেন করুন, তবে আমাদের মনে হচ্ছে আমরা ওদের রাখতে পারবো, কোনো অসুবিধা আমাদের নেই। আপনি যদি ভাবেন যে আপনার মেয়ে খুব একটা ভালো নেই, আপনার এই অবস্থা থেকে ভালো অবস্থায় যেতে গেলে বাবা মার কাছেই তো যায়, আপনি রাখতে পারেন, আবার আমাদের কাছে দিয়ে চলে যেতে পারেন। সব ছেলেদের ডাকলো, কি করবে বলো, তোমরা কি করবে, বৌদি বাচ্চা কি এখানে থাকবে, তোমরা দায়িত্ব নিতে পারবে। ওদের তো কারোরই ইনকাম সেরকম নেই, ওরা কিছু বলতেই পারলো না। বললো ঠিক আছে, তাহলে আমি সিদ্ধান্ত নিয়ে বলছি যে এখন যা,
তারপরে যখন ওর অবস্থাটা একটু ভালো হবে তখন ও ফিরে আসবে, বাচ্চাকে নিয়ে চলে আসবে। এখন কিন্তু তবে বলে রাখছি, দাদা নেই, বৌদি এবং বাচ্চার দায়িত্ব যেন তোমরা নেবে, এরকম অঙ্গীকারবদ্ধ হও। তোমরা চিরজীবন ওদের খেয়াল রাখবে, ওদের খোঁজ খবর নেবে। এবং সেই জন্য শ্বশুরমশাই এখন নেই, উনি আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসেন, আমার বাচ্চাকে ভীষণ ভালোবাসে, সবাই সবাই আমাকে ভীষণ কেয়ার নেয়। দূরে আছে ওরা, আমিও যাই, ওরাও আসে আমার কাছে, আমার ছেলের খবর নেয়। দিদি, তাহলে আপনি বাবা মার কাছে ফিরে এলেন, তাদের যত্নে কি আপনি সুস্থ হলেন? হ্যাঁ, অবশ্যই। আমি তারপরে বাবা মার কাছে এলাম, তখনও আমার মানে রেস্টটা কাটেনি। তখন প্রায় ওখান থেকে এলাম যখন, প্রায় 1-1.5 মাস পরে আমি ওখান থেকে বাড়িতে চলে এসেছি। তখন থেকেই মানে আমি ঠিকমতো কথাবার্তা কারোর সঙ্গে বলতাম না, চুপচাপ থাকতাম, দেখতাম, কিন্তু তার কোনো কিছুর মানে আমি খুঁজে পেতাম না। এরকম একটা কন্ডিশনে ছিলাম, ডিপ্রেশনে ছিলাম প্রচন্ড। প্রচুর ডাক্তার দেখিয়েছেন আমার বাবা আমাকে ভালো করার জন্য। এবং মা যেটা করলেন, ডাক্তার বলেছিলেন যে ওনাকে কোনো একটা ইনভলভমেন্ট চাই না, কোনো একটা স্কুলে বা বিশেষ করে কোনো স্কুলে ওনার যদি একটা চাকরি পাওয়া যেত, তাহলে উনি হয়তো একটু ওনার এটা ফিরত, এই ডিপ্রেশনটা কেটে যেত আর কি। তখন আমাকে মা একটা স্কুলে হেডমিস্ট্রেসকে বললেন যে এরকম একটা স্কুলে, হাই সেকেন্ডারি স্কুল, বললেন যে এরকম আমার মেয়ের এরকম অবস্থা, বলছে মেয়েকে নিয়ে আসুন। আমাকে নিয়ে গেলেন, আমাকে প্রশ্ন কি করেছিলাম মনে নেই, তো ঠিক আছে তুমি কাল থেকে আমাদের স্কুলে ক্লাস করবে। তো তারপরের দিন থেকে আমি যাই, আমাকে ক্লাস দিয়েছিলেন ওনারা ইংলিশের, জিওগ্রাফি আর ইংলিশ দুটো ক্লাস করতে বলেছিলেন। আমাকে বললেন এই বইগুলো তোমাকে স্টাডি করতে হবে। হেডমিস্ট্রেস যিনি ছিলেন উনি এত বুঝিয়েছেন ব্যাপারটা, আমার মানে অবাক লাগে। আমি যেন মন্ত্রের মতো ওনার কাছে ওনার কথাগুলো শুনতাম। বাড়িতে এসে পড়ার দিকে মন দিতে পারছি না, কিন্তু মনে হচ্ছে কিছু একটা আমাকে পড়তে হবে, কিছু করতে হবে, কিছু স্টুডেন্টদের কাছে গিয়ে আমাকে বলতে হবে। মেয়েদের স্কুল, আমি যেটুকু মানে আমি ওদের কাছে হাসির খোরাক হয়েছিলাম কিনা আমি জানি না, তবে আমি কিছু কিছু করে যেতাম, গিয়ে বলতাম ওদের। এই করতে 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 মোটামুটি তারও 6-7 মাস পরে আমি একটু স্বাভাবিক কন্ডিশনে এসেছিলাম আর কি, সাধারণ হয়েছিলাম। তার মধ্যে ছেলেকেও পড়াশোনা ছিল, আমার বোন ছেলেকে পড়াতো, এইভাবে কাটলো। কাটতে কাটতে এদিকে এরপরে আমার গ্রাজুয়েশনের পরীক্ষা চলে এলো, পরীক্ষা দিলাম, পাশ করলাম। খুব একটি ভালো রেজাল্ট করতে পারিনি আমি, অনার্স ছিল আমার। তারপরে ঘটনা হচ্ছে কি, আমার সত্যি সেই তখনকার ঘটনা সবটা আমি মনে করতে পারি না, ওই সময়কার ঘটনা। তারপরে ছেলেকে স্কুলে ভর্তি করা হলো, আমি চাকরির পরীক্ষাগুলো দিতে লাগলাম। আমার হাজব্যান্ড পুলিশ অফিসার ছিলেন, তো আমি ওই চাকরি নেব না। বাড়ি থেকে অফিস থেকে লোক এসেছিল, সবাই অফিসাররা এসেছিলেন বাড়িতে আমার সঙ্গে দেখা করতে, কিন্তু আমি নেব না। আমি একদম স্থির ছিলাম, আমি নিজে পরীক্ষা দিয়ে পাশ করে সেই চাকরি আমি নেব, আমি স্কুলের চাকরি করে এরকম একটা ছিল আমার। তারপরে আমি পাবলিক সার্ভিস কমিশন দিয়ে চাকরি পেলাম, চাকরি পেলাম, দিয়ে চাকরি করতে শুরু করলাম। এরপর থেকে আমার একটা সংগ্রাম শুরু হলো। আমার গান বাজনা সবকিছু, আমার মনে হচ্ছে যে আমার সবই চলে গেল। আমি আর কোনো দিকে মন দিতে পারছিলাম না। গ্রাজুয়েশনের পর ভাবলাম যে একটু আমি পোস্ট গ্রাজুয়েশনে ভর্তিও হয়েছি। মনের মধ্যে একটা প্রচন্ড ইচ্ছে, কিন্তু চারিদিক থেকে আমার যেন বাধা চলে আসছে, এইটা করলে ওইটা হবে না, ওইটা করলে ওইটা হবে না। কিন্তু আমার ওই ইচ্ছে শক্তিটা মানুষকে যে কতটা সাহস যোগায় সেটাই আমি দেখলাম। তো তারপরে প্রায় 17 বছর পর্যন্ত আমার স্কুলে অফিসে যখন প্রোগ্রাম হতো গান গাইতাম, অফিসে নাটক হলে সেটা নাটকে পার্টিসিপেট করতাম, শহরে আমাদের কোনো কিছু আমাদের করতাম। তারপরে আমার ছেলে যখন 17 বছর বয়স, ছেলে যখন
যতক্ষণ না ছেলে ডাক্তারিতে চান্স পেয়েছে, তার মানে হায়ার সেকেন্ডারি পাস করেছে, তার আগে পর্যন্ত আমি আর কোনো দিকে আমার কিভাবে যে দিনগুলো কেটে গেছে সেই দিনগুলো আমি আর মানে বললে অনেক ইতিহাস। সবকিছু স্মুথলি হয় না, অনেক কিছু বাধা বিপত্তি থাকে, প্রচুর বাধা বিপত্তি, সব দিক থেকেই বাধা এসেছে। কিন্তু আমার মনের একটা এমন ইচ্ছে ছিল, আর আমার মা সবসময় শক্তি জুগিয়েছে, বাবা আমাকে সাহায্য করেছে পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে দিয়ে। তারপরে ওই মায়ের ইচ্ছে, মা সবসময় বলতো যে কোনো দিকে মন দিবে না, যেটা তোর ইচ্ছে করছে সেইটা সেই দিকে এগিয়ে যা। তো আমি এগুলাম। 17 বছর পর আমি আবার ছেলে যখন ডাক্তারিতে ভর্তি হলো, ওকে ভর্তি করে তারপরে আমি একটা হারমোনিয়াম কিনলাম, স্কেল চেঞ্জিং। সেটা তো তাহলে ডাক্তার, আপনার আত্মত্যাগ তো তাহলে মারাত্মকভাবে সার্থক। আত্মত্যাগ বলবো না, ঠিক। ছেলে সত্যিকারেরই খুব ভালো, ছেলে ভীষণ ব্রিলিয়ান্ট। ছেলে মানে জীবনে কোনো পরীক্ষায় ও 95 থেকে 100-এর মধ্যে নম্বর পেয়েছে, কোনোদিন তার নিচে নাম্বার পায়নি। তারপরে যে পরীক্ষাতেই বসেছে সেই পরীক্ষাতেও সাকসেস হয়েছে, পেয়েছে, সাকসেসফুল হয়েছে। তারপরে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়া মাত্র অনেকে কোচিং টোচিং নেয় করে, ও নিজের চেষ্টাতে এমবিবিএসে মানে 11th র্যাঙ্ক করেছিল, জয়েন্ট দিয়ে আর কি, কম্বাইন্ড পরীক্ষা দিয়েছিল, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং দুটোতে মিলিয়ে ও 11th র্যাঙ্ক করেছিল। তারপরে ও ভেবেছিল ইঞ্জিনিয়ারিং এ যাবে, কিন্তু ও আমার ইচ্ছেতে বা অন্যান্য সকলের ইচ্ছেতে ও ডাক্তারি পেছনে করে গেল, গিয়ে ও সেখানেও সাকসেসফুল, ভীষণ ভালো ছেলে সব দিক থেকে। মানে সবচেয়ে বড় কথা কি, আমার ছেলেকে কেউ আজ পর্যন্ত বলেনি যে ও খারাপ, মানে ওর এই গুণটা নেই বা ও ভালো নয়, ও মেজাজ এই খারাপ। ভীষণ ভালো ছেলে, সকলকে ভালোবাসে, সকলের জন্য ওর ওর নিজের স্বার্থের জন্য থাকেনি, থেমে থাকেনি। ও প্রত্যেকের স্বার্থে, প্রত্যেকের জন্য ও করে, চেষ্টা করে একটু ভালো করবার জন্য। ছেলে প্রতিষ্ঠিত হয়েছে বলে কিন্তু আমি থেমে থাকিনি। আর আমার প্রধান উৎসাহদাতা আমার মা আগে ছিলেন, এখন আমার ছেলে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে আমাকে যখন দেখে আমি কিছু একটা করতে চাইছি, ও কিভাবে যে আমি আমাকে হেল্প করলে আমি একটু উপকৃত হব, আমি একটু এগিয়ে যেতে পারবো, তার জন্য ছেলের ভীষণ ভাবে চেষ্টা। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর এমএ করেছিলাম চাকরি করতে করতেই, তারপরে বিএড করেছিলাম, করে তারপরে তো ছেলে যতক্ষণ না বড় এমবিবিএস করেছে ততক্ষণ পুরো আগেই করলাম। কিন্তু তারপরে আমি হারমোনিয়াম কিনে আমি চণ্ডীগড় কলা কেন্দ্র থেকে করি, সঙ্গীত বিভাগ করি, সঙ্গীত বিশারদ করি, করে ওইখানেই মানে গৌতম নাগ এবং আরো অনেক ক্লাসিক্যালের আর্টিস্টের কাছে গান শিখে আমি এগুলো কমপ্লিট করি। করার পরে আমি বেহালা শিখি। অফিস করতে করে ফিরে আসার পথে একজন আমার রিলেটিভ ছিলেন, উনি ভীষণ বেহালা শেখাতেন ভালোভাবে। আর আমি অফিস থেকে ফেরার পরে 2-3 দিন ওখানে বেহালা শিখতাম, বেহালা শিখে আসতাম। তারপরে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে যে মানুষ বলে যে গ্রহ নক্ষত্র এগুলো মানে, আবার কেউ, আমি মানি না, কিন্তু না মেনেও আমার মনে হয় মানতে ইচ্ছে করে। কেন? আমি আমার একটা কোনো প্রতিবন্ধকতা কাজ করে, একদিকে আমাকে কেউ এগিয়ে নিয়ে যাচ্ছে, আর একদিকে কেউ আমাকে বাধা দিচ্ছে। কি অদ্ভুত ভাবে আমি তবলা শিখতে শুরু করলাম, আমার ডান হাতের আঙুল কেটে গেল, মিক্সিতে কেটে গিয়ে আমার ডান হাত প্রায় জখম হয়ে গেল, আমার তবলা বন্ধ। তবলা কি সুন্দর কোর্স করলাম, 2 বছর পরীক্ষা দিলাম, দিয়ে পাশ করলাম, করলাম, তারপরে আমার তবলা বন্ধ হয়ে গেল। বেহালা শিখতে গিয়ে আমার স্পন্ডিলাইটিস এমন হলো, 3 মাস আমাকে ট্র্যাকশনে থাকতে হলো। এত সুন্দর বেহালা শিখলাম, কি সুন্দর মানে স্টেজ পারফরমেন্স করতাম, সবকিছু করতাম, কিন্তু আমার বেহালা বন্ধ হয়ে গেল শেখা। তারপরে আবার আমি ধরেছি, এখন আমার ইচ্ছেটা হচ্ছে, এখন আমি মিউজিকে এমএ করলাম, রেগুলার ক্লাস করেই এমএ করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি। এখনো আমার ইচ্ছে আছে যে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, গানের প্রোগ্রাম করি এবং আবৃত্তিও করি। এখন শ্রুতি নাটকে ভর্তি হয়েছি, শেখার ইচ্ছে আছে, আর অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে।
এবং এখন গান নিয়ে আমি একটু বেশি করে ভালো করে চর্চা করতে চাই। শ্রুতি নাটক, আবৃত্তি, এগুলো নিয়ে থাকতে চাই। আর এই সাংস্কৃতিক এই অনুষ্ঠানগুলো নিয়ে সঙ্গে বেশিরভাগই আমি যুক্ত হয়ে থাকতে আমি ভালোবাসি। আমার ছেলে ভীষণভাবে সাথ দেয়, আমার সঙ্গে উৎসাহ যোগায়, এখনো পর্যন্ত যোগাচ্ছে। এবং আমি পাশ করার পরে আমার ছেলে এত আনন্দ পেয়েছে যে আমি বোধহয় অত আনন্দ পাইনি। এই হচ্ছে ব্যাপার। দিদি, আপনি আর কি করবেন, না আর কি করার ইচ্ছা আছে? আমার এখন, আমি সিনথেসাইজার বাজাই, এখন ইচ্ছে আছে আমার এস্ট্রাসটা ভালো করে শেখা। কারণ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে এস্ট্রাস বাজানোটা আমার ভীষণ অনেক দিনের ইচ্ছে, ওটা এখনো পারিনি। সেই ইচ্ছেটা একটু সুপ্ত অবস্থায় রয়েছে, শুরু করেছি, জানি না কতটা কি শিখতে পারবো। শিখতে শুরু করেছেন? আচ্ছা, শুরু করেছি। গান শিখেছেন, আপনার কাছে দুপুরে গান শুনবো। গানের জন্য তো তৈরি হয়ে আসেনি, কোনো কিছুর জন্য তৈরি হয়ে আসেনি। এটা যাই হোক, দুটো করে আমি গান শোনাচ্ছি। ডিএল রায়ের একটা গান শোনাচ্ছি। আজি নূতন রতনে কুশনে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পাবনে জীবন মরণ পুরিয়ে দাও। আজি নূতন রতনে বসনে ভূষণে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। দিদি, এই যে এত কিছু শিখেছেন, এত দূর এগিয়ে এসেছেন, এত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, তারপরেও আপনি এগিয়ে চলেছেন এবং এগিয়ে যাবেন। আপনার কি বার্তা আছে সবার প্রতি, সেটা একটু বলুন। সকলের প্রতি কিছু বার্তা দেওয়া মানে আমার ব্যক্তিগত মতামত, আমি বলবো নিজের ইচ্ছা শক্তি, অদম্য ইচ্ছা শক্তি যদি মানুষের থাকে, মানুষের ক্ষমতা হয়তো নেই কিন্তু কিছু মাত্র সে অর্জন করতে পারবে। সেজন্য একক ইচ্ছে, চারিদিক থেকে বাধা আসবে। আপনি ভাবছেন যে আপনার নিজের লোক, একেবারে যাকে আপনি ভালোবাসেন, প্রচুর ভালোবাসেন, যার প্রতি আপনি সবকিছু আপনি তার জন্য করেন, সে তার দিক থেকে আপনার কোনো বাধা আসবে না, না, এটা ভুল কথা। তার দিক থেকেও বাধা আসতে পারে, কিন্তু সে সব মনের মধ্যে একটা জায়গা, একটা পয়েন্ট থাকবে যে আমি এটা করতে চলেছি, আমাকে এটা করতে হবে, আমি সেই ইচ্ছেটা নিয়ে এগোবো। আমার বাধা আসবে, সেই বাধাকে আমি ইগনোর করবো, ইগনোর করে আমি এগিয়ে যাওয়ার দিকে এগোবো। আর তাহলে শুনলেন তো এক অদম্য জীবনী শক্তির কাহিনী, নিরন্তর বয়ে চলা এক পরিশ্রমী নারীর জীবন কথা। প্রতিদিন এক নতুন দিন, প্রতিদিন এক নতুন আশা, যা আমাদের সবাইকে নিয়ে যায় এক নতুন সূর্যের দিকে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আবার দেখা হবে এক নতুন জীবন যোদ্ধার কাহিনী নিয়ে। আজ আসি, নমস্কার।